আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আপনাদের জন্য আমি কি কন্টেন্ট তৈরি করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কত সহজে আপনারা অনলাইনের মাধ্যমে পাসপোর্টের আবেদনটি করতে পারেন। এই ভিডিওতে যেহেতু আমি পাসপোর্টের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব, যার কারণে আমার এই ভিডিওটি কিছুটা বড় হতে পারে। আই হোপ যে আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনার পাসপোর্টের আবেদনটি নির্ভুলভাবে করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তার আগে ছোট্ট একটা বিষয় বলছি, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী টেক রিলেটেড ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে আমাদের পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে, যার জন্য আমি আমার কম্পিউটারে ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং ব্রাউজারের সার্চ বারে লিখছি পাসপোর্ট বিডি। এরপরে কিবোর্ডের এন্টার বাটনটি প্রেস করার সাথে সাথে আপনি সর্বপ্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করব এবং এই মেইন ওয়েবসাইটের যে লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা হচ্ছে ইংলিশে আছে। আপনি যদি বাংলা করতে চান তাহলে এখানে বাংলার অপশন আছে, বাংলাতে প্রেস করছি, বাংলা হয়ে গেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য কি কি নির্দেশনা আছে, এই ট্যাবে ক্লিক করার সাথে সাথে সমস্ত নির্দেশনাগুলো আপনারা দেখতে পাবেন এবং পাসপোর্টের ফি কত কি সেটা আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। আর পাসপোর্ট অ্যাপ্লাই করার পর সেটার স্ট্যাটাসটা কি, আপনি এই যে আবেদনপত্রের স্ট্যাটাস এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন। আই হোপ যে এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেহেতু পাসপোর্টের আবেদন করব তার জন্য এই যে দেখতে পাচ্ছেন সরাসরি অনলাইন আবেদন। তো পাসপোর্টের বিভিন্ন ইনফরমেশন ম্যাক্সিমাম আমাদের ইংলিশেই লিখতে হবে, তার জন্য প্রথমে আমি আগে ইংলিশেই করে নিচ্ছি ওয়েবসাইটটা। এরপরে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করব। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেপ 1-এ আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন যদি, তাহলে সিলেক্ট ডিস্ট্রিক্ট ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা সিলেক্ট করতে হবে এবং নিচে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করতে হবে। তো আপনি মনে করেন যে বাইরের দেশে যদি থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন এবং যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, অস্ট্রিয়া, এবং বাংলাদেশের যে মিশনটা আছে সেটা অলরেডি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং দেন আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি যার কারণে আমরা এখানে ইয়েস দিব এবং এর পরে সিলেক্ট ডিস্ট্রিক্ট প্রেজেন্ট ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনটা আছে আমাদের সেটা সিলেক্ট করতে হবে, আমি সেটাও দিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অফিস কোনটা, আপনি অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পাশাপাশি। সো আমরা এখন কন্টিনিউ অপশনে ক্লিক করব। স্টেপ 2-তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। সো আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। এর পরবর্তীতে নিচে একটা ক্যাপচা আছে, আই এম হিউম্যান, এখানে আমরা ক্লিক করব। চেকমার্ক আসলে দেন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। স্টেপ 3-তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। সো অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্য ইমেলটি অলরেডি দেওয়া আছে এবং পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে নিচে যেটা বলে দিয়েছে পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই 6 ক্যারেক্টারে হতে হবে এবং সেই পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের ক্যাপিটাল লেটার ক্যারেক্টার দিতে হবে এবং একটা ছোট হাতের ক্যারেক্টার দিতে হবে, আর অবশ্যই নাম্বার বা ডিজিট থাকা লাগবে। সো আমি সেই কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই কম্বিনেশন ফুলফিল না করলে আপনার পাসওয়ার্ডটা নিবে না। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে সেম পাসওয়ার্ডটা আমরা রিপিট পাসওয়ার্ডে দিব
এবং এরপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। তো ফুল নেমটা হচ্ছে অবশ্যই আপনাকে আপনার এনআইডি এবং যে বার্থ সার্টিফিকেট আছে, তো আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনি বার্থ যে সার্টিফিকেটটা আছে ইংলিশে সেটা দেখে আপনার বার্থ সার্টিফিকেটের যে নামটা সেটা ফিল আপ করতে হবে। তো আমি একটু নিচে স্ক্রল করছি, উপরের যে ফিল্ডটি এটা হচ্ছে পূরণ করা লাগবে না, নিচেরগুলো পূরণ করলে উপরেরগুলো অটো চলে আসবে। সো যার কারণে আমি হচ্ছে এই যে নিচের যে নামগুলো এগুলো দিব। তো নাম দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই ভুল করে থাকে, আমি সেটা বলে দিচ্ছি আমার নামের এক্সাম্পল দিই যে আপনাদের নাম কিভাবে হলে সেটা কিভাবে দিতে পারেন। সাপোজ আমার নামটা যদি সুধীর সাজন হয়, দেখতে পাচ্ছেন যেমনটি আমি কপি করলাম, তাহলে আপনি ডাইরেক্টলি সারনেমের জায়গায় আপনার নামটা দিবেন এভাবে, অথবা যদি এমডি সাজন হয় তাহলে আপনার নামটা এইভাবে দিবেন। আবার আপনার নামটা যদি সাজন মাহমুদ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার সারনেম যেহেতু এটা না, মাহমুদ হচ্ছে সারনেম, সো এমডিটা এখানে দিবেন এবং সাজন মাহমুদ আপনি। সো এই যে দেখতে পাচ্ছেন এমডি সাজন মাহমুদ, সারনেম হচ্ছে মাহমুদ এবং আপনার গিভেন নেম হচ্ছে এমডি সাজন। সো এইভাবে আপনি ফিল আপ করে দিবেন। তো আমি যার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করছি তারটা আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। গিভেন নেম এবং সারনেমটি দেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি মোবাইল নম্বর। সো আমরা নিচে চলে যাব এবং এইখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন যেটা সবসময় অ্যাভেলেবেল থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপচা আছে, আই অ্যাম হিউম্যান। সেমভাবে আমরা এটাকে ক্লিক করব এবং সবুজ চেকমার্ক আসলে এরপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তো তার নিচে একটা নোট লেখা আছে, সেটা হচ্ছে 6 অ্যাপ্লিকেশনস ক্যান বি অ্যাপ্লাইড উইথ 1 অ্যাকাউন্ট। তার মানে আমরা যে অ্যাকাউন্টটি এখন খুলছি সেই একটা অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি 6টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যাই হোক, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। স্টেপ 4-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। ই পাসপোর্টের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য আমরা যে মেইলটি ব্যবহার করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই মেইলে একটি মেসেজ গেছে বা মেইল গেছে। তো সেই মেইলে আমরা একটা লিঙ্ক পাবো, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনি যদি সেই মেসেজটি বা মেইলটি আপনার মেইলে খুঁজে না পান তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যদি সেই লিঙ্কটি খুঁজে না পান তাহলে রিসেন্ডে ক্লিক করবেন। রিসেন্ডে ক্লিক করলে আপনার মেইলে আরেকবার একটি মেসেজ যাবে। তো সেমভাবে সেম মেইলটি যদি আবার আপনি খুঁজে না পান তাহলে আপনার স্প্যাম নামে যে ফোল্ডারটি সেখানে আপনি চেক করে দেখবেন, যেটা এখানে তারা বলে দিয়েছে স্প্যাম ফোল্ডারে চেক করতে হবে। তো আমরা চলুন আমাদের মেইলে যাই। আগে মেইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে নো রিপ্লাই, ই পাসপোর্ট অনলাইন পোর্টাল, প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। তো অ্যাক্টিভেট করার জন্য আমি এটাতে ক্লিক করছি এবং এইখানে দুটো অপশন আছে, হেয়ার নামে একটি বাটন আছে অথবা এখানে লিঙ্কটাও দেওয়া আছে। দুটোর মধ্যে আপনি একটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি হেয়ারে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। তো এখন আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আমি বাটনে ক্লিক করছি এবং অটোমেটিক্যালি মেইলটা চলে এসেছে আমাদের। এখানে জাস্ট আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এরপরে আই অ্যাম নট হিউম্যান এখানে ক্লিক করব এবং সাইন ইন বাটনে আমরা ক্লিক করব। সো ফাইনালি আমরা আমাদের যে অ্যাকাউন্টটা সেটা খুলতে পেরেছি। তা আমরা যেহেতু নতুনভাবে নিউ ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তার জন্য আমরা প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছি ই পাসপোর্ট অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট টাইপ, সিলেক্ট ইউর পাসপোর্ট টাইপ। এখানে দুটি অপশন আছে, অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল। আমরা সাধারণ যারা জনগণ আছি তাদের জন্য অর্ডিনারি পাসপোর্টটা আপনারা সিলেক্ট করবেন, আর যারা অফিসিয়াল পারপাসে পাসপোর্ট তৈরি করবে তাদের জন্য অফিসিয়ালটা। তো আমি অর্ডিনারিতে সিলেক্ট করা আছে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করছি। পার্সোনাল ইনফরমেশনে প্রথমে আমরা একটা নোট দেখতে পাচ্ছি। তো এই নোটে বলা আছে যে আপনার গিভেন নেম এবং সারনেম যদি কনফিউশন থাকে তাহলে এখানে ক্লিক করুন। তো আই হোপ যে প্রথমে আমি আপনাদের যেভাবে বলেছি আপনাদের কনফিউশন থাকার কথা না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আই এম অ্যাপ্লাই ফর মাইসেলফ। তো আমরা মাইসেলফের জন্য অ্যাপ্লাই যেহেতু করছি এখানে সিলেক্ট করব এবং জেন্ডারটাও সিলেক্ট করে দিব, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। এরপরে ফুল নেমটা যেটা বারবার বলেছি আপনাদেরকে যে এনআইডি এবং অথবা বার্থ সার্টিফিকেট নাম অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন। গিভেন নামের জায়গায় আমি দিয়েছি তার গিভেন নেম যেটা, এবং সারনেমের জায়গায় সারনেমটা। সো টোটাল যে পুরো নামটা এখানে দেখাচ্ছে আমাদের। এবং এরপরে আপনার প্রফেশনটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি কোন প্রফেশনে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দিয়ে দিবেন।
আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিচ্ছি, যার জন্য আমি অ্যাপ্লাই করছি। এরপরে রিলিজিয়ান সিলেক্ট করে দিব। সো এখান থেকে আপনার যে রিলিজিয়ান সেটা আপনি সিলেক্ট করে দিবেন, এবং কান্ট্রি কোড অটো সিলেক্ট করা আছে এবং মোবাইল নাম্বারটাও এখানে অটো সিলেক্ট হয়ে আছে, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন। এখন বার্থ ডেটার যে ইনফরমেশনটা সেটা আমাদের সিলেক্ট করা দেওয়া লাগবে। তো কান্ট্রিটা অটো সিলেক্ট আছে, ডিস্ট্রিক্ট অফ বার্থ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এবং বার্থ ডেটটা দিয়ে দেওয়া লাগবে এখানে। বার্থ ডেটটা দেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি সিটিজেনশিপ ইনফরমেশন। তো আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাই বার্থ সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখন আমাদের অ্যাড্রেসের যে ইনফরমেশনগুলো সেগুলো ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসের ইনফরমেশনগুলো ফিল আপ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা দিয়ে থাকেন তাহলে আপনার দুইখানেই পুলিশ ভেরিফিকেশন হবে। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একটাই হয় সেক্ষেত্রে একটাই ভেরিফিকেশন হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমরা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব। এরপরে আপনি আপনার হচ্ছে সিটি, ভিলেজ এবং হাউসের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে রোড, ব্লক এবং সেক্টর, তো এটা অপশনাল আছে। আই থিঙ্ক যে এটা না দিলেও চলবে যেহেতু অপশনাল এখানে লেখাই আছে। আপনাদের যদি রোড, ব্লক বা সেক্টর থাকে তাহলে অবভিয়াসলি সেটা এনআইডি অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর পোস্ট অফিস, পোস্ট অফিসটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে পোস্টাল কোডটা অটোমেটিক্যালি বসে গেছে। এবং এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আমরা সিলেক্ট করে দিব এখানে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আমরা নিচে যে বাটনটি দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন। উপরে যা ইনফরমেশন দিয়েছেন সব ইনফরমেশন এই যে ফিল্ডগুলো আছে অটো চলে আসবে, এখানে আর ফিল আপ করা লাগবে না। আর আপনি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এই অপশনগুলোতে আপনার কান্ট্রি সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এবং ভিলেজ, রোড, সিলেক্ট দ্য পোস্ট অফিস এবং যা যা ইনফরমেশন আমরা উপরে দিয়েছি সেম ইনফরমেশনগুলো আপনার নতুন করে দেওয়া লাগবে। তো আমি যার অ্যাপ্লিকেশনটি ফিল আপ করছি তার যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একটাই, সেক্ষেত্রে আমি এটা চেকমার্ক করে দিলাম। তো যেটা আমি আগেই আপনাদের বলেছি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা দিলে সেক্ষেত্রে আপনার যে পুলিশ ভেরিফিকেশনটা সেটা আলাদা আলাদা হবে। সো আমি একটাই যেহেতু দিয়েছি তাতে আর কোনো ভেজাল নেই। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একটাই দেওয়ার কারণে আমার রিজিওনাল যে পাসপোর্ট অফিস সেটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। আইডি এবং ডকুমেন্টসের ক্ষেত্রে আমরা প্রথমে একটা নোট দেখতে পাচ্ছি। তো এখানে বলা আছে যে আপনি যদি আপনার প্রিভিয়াস যদি কোনো পাসপোর্ট থাকে মেশিন রিডেবল অথবা ই পাসপোর্ট, সেটা যদি সিস্টেম থেকে লুকান আর কি, সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা রিজেক্ট হবে এবং আপনি যে পেমেন্ট করবেন সেটা রিফান্ডেবল, সেই পেমেন্টটাও আপনি হারাবেন। তো প্রথমে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। তো এখানে 3 টাইপের পাসপোর্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মেশিন রিডেবল, একটা হচ্ছে ই পাসপোর্ট যেটা আমরা এখন অ্যাপ্লাই করছি, আর যদি আপনার কোনো পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে এটা। তো আপনার যদি মেশিন রিডেবল পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, আর যদি ইলেকট্রনিক পাসপোর্ট যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু কোনো ধরনের পাসপোর্টই নেই, আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট, সো আমরা এই অপশনে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আছে কি না। তো অবভিয়াসলি যদি থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট। তো আমার যেহেতু নেই সো আমি নো আই ডোন্ট হ্যাভ এই অপশনটা সিলেক্ট করছি এবং আপনার ন্যাশনাল আইডির যে আইডেন্টিফিকেশন নাম্বারটা বা আইডি নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিবেন আপনারা। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টাল ইনফরমেশন। সো বাবার নামটা দেওয়ার সময় আপনি এই নামটা সব সময় অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে নামটা আছে সেটা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা প্রফেশনটা সিলেক্ট করে দিব, তার জন্য আমি এখানে ক্লিক করছি। তো আপনার বাবার প্রফেশন যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম এখানে।
এবং ন্যাশনালিটি দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করে। এরপরে আপনার বাবার ন্যাশনাল এনআইডি নম্বর, তো এখানে লেখাই আছে অপশনাল, তো আপনাকে যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনি যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই। সো আমি এটাকে স্কিপ করছি। মাদার্স ইনফরমেশন এবং মায়ের যে নামটা আপনার সেটাও অ্যাজ পার এনআইডি এবং বার্থ সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। মাদার্স নেমটি দেওয়ার পরে সিলেক্ট প্রফেশন, সেই প্রফেশনটা দিয়ে দিবেন আপনি আপনার মায়ের। এরপরে ন্যাশনালিটি আমি সিলেক্ট করে দিলাম এবং সেমভাবে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি নাম্বারটা, তো সেমভাবে এখানেও যেহেতু অপশনাল আছে এটাও আমি স্কিপ করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, তো ইফ অ্যাপ্লিকেবল যদি গার্ডিয়ানসের সার্টিফিকেট ফ্রম মিনিস্ট্রি ফর হোম থেকে থাকে তাহলে সেম এটাকে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে লিগ্যাল গার্ডিয়ানের নাম সেটাও এনআইডি এবং বার্থ সার্টিফিকেট অনুযায়ী এবং তার প্রফেশন, ন্যাশনাল যে ন্যাশনালিটি এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অর্ডার নাম্বারটা সেটা এখানে দিতে হবে। তো এটা যেহেতু আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে আমি এটাকে চেকমার্ক করে রাখলাম। এরপরে আমরা সেভ অন কন্টিনিউ অপশনে ক্লিক করব। ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনি আপনার বাবার অথবা মায়ের ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি চাইলে আপনার কাছের কোনো বন্ধু বা আত্মীয়র ইনফরমেশনও এখানে দিতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই এখানে রিলেশনশিপটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করছি এবং রিলেশনশিপ যে স্ট্যাটাসটা সেটা এখানে আমি সিলেক্ট করে দিলাম এবং তার নামটা হচ্ছে এনআইডি অনুযায়ী লিখতে হবে অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী। এরপরে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি অটোমেটিকলি সিলেক্টেই আছে, যদি অন্য কোনো কান্ট্রি হয় সেটাও দিয়ে দিবেন সিলেক্ট করে এবং ডিস্ট্রিক্ট আমরা এখানে সিলেক্ট করব তার ভিলেজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি রোড, ব্লক এবং সেক্টর, সেটা যদি থাকে তো সেটা দিয়ে দিবেন অথবা অপশনাল যেহেতু আছে সেটা আপনি ফাঁকাও রাখতে পারেন। এবং সবার শেষে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর পোস্ট অফিস, যার ইনফরমেশন দিচ্ছেন তার হচ্ছে পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করে দিবেন এবং পুলিশ স্টেশনটা। এরপরে তার হচ্ছে মেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো মেল অ্যাড্রেসটা যেহেতু অপশনাল আছে আমি মেল অ্যাড্রেস ব্যবহার করছি না, আপনি চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই। এবং সেই মানুষটির এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি পাসপোর্ট পেজেস। তো এখানে দেখতে পাচ্ছেন 48 পেজের, ভ্যালিডিটি হচ্ছে 5 বছরের আর এটার জন্য আপনার খরচ পড়বে হচ্ছে 4025 টাকা। তো আপনি যদি 10 বছরে করতে যান সেটার জন্য একটু বেশি খরচ করতে হবে, এমনটি যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো আই হোপ আমি সবসময় আপনাদের সাজেস্ট করব যেন আপনারা সবসময় 10 বছরের পাসপোর্টটা করেন। তো এখানে আর একটা অপশন ছিল যেটা হচ্ছে 64 পেজের, তো 64 পেজের অপশনটা অনেক দিন ধরে অফ করে রেখেছে, জানি না কেন করেছে। তো যাই হোক, আপনি 48 পেজের আপনার যদি এই অ্যামাউন্টটি পারফেক্ট মনে হয় তো এটাই করবেন, আর যদি মনে হয় যে এটা আপনার জন্য বেশি হচ্ছে আপনি তাহলে 5 বছরে অ্যাপ্লাই করবেন। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, তো আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। তো পাসপোর্ট নেওয়ার যদি আপনার কোনো তাড়াহুড়া না থাকে তাহলে আপনি রেগুলার ডেলিভারিটা সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্টটা খুব তাড়াতাড়ি আর্জেন্ট দরকার সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারিটা সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে আপনাকে একটু বেশি টাকা চার্জ করবে তারা। তো আমার যেহেতু তাড়াহুড়ার কোনো দরকার নেই পাসপোর্টের, সেক্ষেত্রে আমি রেগুলার ডেলিভারিটাই সিলেক্ট করছি। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি। তো আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের উপরেই আপনার যেহেতু পাসপোর্ট অফিসটা সিলেক্ট হয়, তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস মনে করুন ঢাকা এবং প্রেজেন্ট অ্যাড্রেসও যদি ঢাকা হয় সেক্ষেত্রে আপনার যে পাসপোর্ট অফিসটা অবভিয়াসলি ঢাকায় পড়বে। আর ঢাকায় যেহেতু প্রত্যেকটা পাসপোর্ট অফিসে প্রচুর পরিমাণে কাজ থাকে এবং ভিড় থাকে, সেক্ষেত্রে আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকবে। আর আপনার যদি আঞ্চলিক পাসপোর্ট অফিসটা হচ্ছে গ্রামে হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শহরে, আমারটা যেমনটা হচ্ছে ঠাকুরগাঁ আঞ্চলিক যে অফিস পাসপোর্ট অফিস সেখানে, তো সেক্ষেত্রে আমাদের এখানে লেখাই আছে যে আপনার হচ্ছে কোনো ডেট নেওয়া লাগবে না, তাদের যে কর্মদিবস সেই কর্মদিবসের মধ্যে যাওয়া লাগবে। কিন্তু ঢাকার মধ্যে পাসপোর্ট অফিস পড়লে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিবে, সেই ডেটে যেতে হবে। তো আমি এখন নিচে যাচ্ছি
রেগুলার ডেলিভারিতে সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন যতগুলো ডেটা আমরা ফিল্ডগুলো পূরণ করেছি সবগুলো ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এরকম একটি ইনফরমেশন আমাদেরকে আবার দেখাচ্ছে এবং ভালোভাবে আপনার যে ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো যেগুলো আপনি সাবমিট করেছেন সেগুলো ঠিক আছে কিনা সবগুলো এখান থেকে আপনারা চেক করে নেবেন। আর সেটা চেক করার জন্য আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন এডিটের একটা বাটন আছে, যেমনটি নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিল্ডেই অ্যাড্রেসে এডিটের একটা বাটন আছে। এখানে ক্লিক করলে আপনি আবার সেম ডকুমেন্টগুলো এডিট করতে পারবেন। আপনার যে তথ্যগুলো এডিট করার পরে দেন আপনি আবার সেভ করে ফেলবেন। সো আপনার যদি মনে হয় যে আপনার কোনো তথ্য আর ভুল নেই, তারপরে আপনি একবারে সবার নিচে যাবেন এবং ডিক্লারেশন অফ কনসেন্ট, সো এই অপশনটা আমরা চেকমার্ক করে দিব। করে দেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করব। সো কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে আবার ক্লিক করছি আমি। ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সামারি। তো আমরা যতগুলো ইনফরমেশন সাবমিট করেছি সবগুলো ইনফরমেশনে একটি সামারি দেখাচ্ছে, পাসপোর্ট টাইপ, অ্যাপ্লিকেশন নেম অ্যান্ড আদার ইনফরমেশনগুলো। সো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এখানে পেমেন্ট করার জন্য দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অনলাইন পেমেন্ট এবং অপরটি হচ্ছে অফলাইন পেমেন্ট। তো আপনার ইনফরমেশনগুলো যতগুলো আপনি দিয়েছেন সবগুলো যদি আপনার মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনি অনলাইনে কোনো ধরনের ভেজাল ছাড়া পেমেন্ট করে ফেলবেন, যেটা আমি আপনাদের অনলাইন পেমেন্ট করে দেখাবো। আর যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে একটা সুযোগ থাকে যে আপনার ইনফরমেশনে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সেটা এডিট করতে পারবেন এবং আপনার যে পেমেন্টটা করছেন অফলাইনে সেটারও আপনার টাকাটা থেকে যাবে। কিন্তু অনলাইনে পেমেন্ট করলে আপনার যদি কোনো ভুল থাকে তো ডকুমেন্ট তো আপনার এডিট করতে পারবেনই না, তার পাশাপাশি হচ্ছে আপনি আপনার যে টাকাটা পেমেন্ট করেছেন অনলাইনে সেটাও আপনার চলে যাবে জলে। তো আমি এখন অনলাইনে পেমেন্ট করার জন্য অনলাইন অপশনটি সিলেক্ট করছি এবং কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। অনলাইনে পেমেন্ট করার জন্য আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি, মোবাইল ব্যাংকিং, কার্ডস, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে পেমেন্ট করছি, সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করা আছে। তার মাধ্যমে আপনি বিকাশ, নগদ এবং রকেট যা আছে দেখতে পাচ্ছেন সবগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে বিকাশটা সিলেক্ট করছি এবং এই যে চেকমার্কটা দেখতে পাচ্ছেন বাই কন্টিনিউ এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি এটাতে ক্লিক করছি এবং এরপরে পে অপশনে ক্লিক করব। সো বিকাশের যে গেটওয়েটা সেটা দেখতে পাচ্ছেন এখন এবং আমাদের একটা এক্সট্রা ফি যোগ হয়েছে, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা 34 টাকা দেখাচ্ছে 4000। তো আমরা যেই বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করব সেটা নাম্বারটা এখানে দিয়ে দিব। এরপরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং এখানে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটা আর কি, যে বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করছেন সেটা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি। এরপরে আমরা সেমভাবে কনফার্ম অপশনে ক্লিক করব। সো ফাইনালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেছি এবং পেমেন্টও করে ফেলেছি। তো এরপরে আপনি যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট সামারিটা সেটা প্রিন্ট করে নেবেন। সো আমি প্রিন্ট অপশনে ক্লিক করছি এবং এটা আমি ডাউনলোড করে নিচ্ছি আমার কম্পিউটারে। এর পাশাপাশি আপনারা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সো আপনি এটাও ডাউনলোড করে নেবেন যেহেতু পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটা। সো অ্যাপ্লিকেশন যে সাবমিট করেছি আমরা সেটার যদি একবারে নিচে যান আপনি, তো আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, রিকোয়ার্ড কিছু ডকুমেন্ট তারা বলে দিয়েছে, যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন যে সামারিটা সেটা নিয়ে যেতে হবে প্রিন্ট করে, এবং আইডেন্টিফিকেশন যে ডকুমেন্টসটা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যেটা, তো আপনি যেটা দিয়ে অ্যাপ্লাই করেছেন যদি এনআইডি দিয়ে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার এনআইডির যে কার্ডটা সেই কার্ডটাও নিয়ে যাবেন এবং প্রিন্টেড এক কপিও নিয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যদি বার্থ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটা দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সেটার অরিজিনালটা এবং ডুপ্লিকেট প্রিন্টেড কপিও নিয়ে যাবেন। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্লিপ, তো আপনি যদি অফলাইনে পেমেন্ট করেন তাহলে একটা চালান স্লিপ পাবেন, সেই স্লিপটাও নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করেছি
চালান স্লিপটা আমি ডাউনলোড করছি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি সেটাও। এবং যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এনওসি লাগবে, জিও বা এনওসি লাগবে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। তো আমাদের ক্ষেত্রে লাগবে না যেহেতু আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি না। এবং এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন দ্য হচ্ছে অ্যাপ্লিকেশন, তার মানে হচ্ছে আপনি যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন সেই অনুযায়ী আদার্স কোনো ইনফরমেশন লাগতে পারে। তো আমি যেভাবে অ্যাপ্লিকেশন করে দেখিয়েছি আপনাদের সেক্ষেত্রে আর অন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। আর এখানে সবার শেষে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আমি আশা করছি যে আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে অনলাইনে কিভাবে ই পাসপোর্টের আবেদন করবেন এবং ফিটি জমা দেবেন সেটা করতে পেরেছেন। এরপরে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এর পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।